আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। বাসায় থেকেই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একাদশ দ্বাদশ শ্রেণী মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অন্তর্ভুক্ত এবং অনার্স তৃতীয় বর্ষের সমাজ মনোবিজ্ঞান এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজ মনোবিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মনোভাব বা অ্যাটিটিউড। মনোভাব বা অ্যাটিটিউড কি? প্রথমে আমরা জেনে নিই মনোভাব কি। শিশু জন্মের পর তার প্রথম আশ্রয়স্থল হলো পরিবার। পরিবারের বাবা মায়ের নিকট তার প্রাথমিক ধারণা ও বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। কিছুটা বড় হলে বন্ধু ও সমাজের অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান, বিশ্বাস ও বিভিন্ন প্রতিক্রিয়া করার সামর্থ্য সে অর্জন করে। এভাবে একসময় ব্যক্তি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে তার বক্তব্য উপস্থাপন করে থাকে। এই যে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে এই যে তার বক্তব্য বা তার মতামত, সেই বিষয়টি হচ্ছে মনোভাবের বহিঃপ্রকাশ। এভাবে ভালো কাজের প্রতি তার ইতিবাচক এবং মন্দ কাজের প্রতি তার নেতিবাচক মনোভাব জন্ম নেয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি গণতন্ত্রে বিশ্বাসী, তার মানে কি? রাজনীতির প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাব রয়েছে। বা কোনো একজন ব্যক্তি যদি বলে আমি নজরুলগীতি পছন্দ করি, তাহলে আমরা কি বুঝি? সেই নজরুলগীতির প্রতি তার একটি ইতিবাচক মনোভাব রয়েছে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বলে যে আমি ঘুষখোরকে পছন্দ করি না বা আমি ঘুষখোরকে ঘৃণা করি, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? সেই ব্যক্তিটি সম্পর্কে তার নেতিবাচক মনোভাব রয়েছে। অথবা যদি সে বলে যে তাকে বিশ্বাস করা যায় না, তাহলে এক্ষেত্রে কি? ওই ব্যক্তিটি সম্পর্কে তার একটি নেতিবাচক মনোভাব রয়েছে। বিভিন্ন সমাজ মনোবিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও এই ক্ষেত্রে ওনারা একমত প্রকাশ করেছেন। তাদের মতে মনোভাব হলো প্রস্তুতিমূলক সক্রিয়তা। বিভিন্ন মনোবিজ্ঞানী এই মনোভাবকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার ভিতরে ক্রাইডার এবং তার সহযোগীদের সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্রাইডার এবং তার সহযোগীরা 1993-তে বলেছেন, Attitude is a positive or negative evaluation of people, object, events and ideas. অর্থাৎ মনোভাব হলো কোনো বিষয়, বস্তু ও ধারণাসমূহের প্রতি ব্যক্তির ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়ন। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, তাহলে আমরা বলতে পারি যে চিন্তা, বিশ্বাস, অনুভূতি ও প্রতিক্রিয়া করার প্রবণতা নিয়েই মনোভাব গঠিত হয়। কাজে মনোভাব হলো বিশেষ অবস্থায় বিশেষ ধরনের প্রতিক্রিয়া করার প্রবণতা। তাহলে মনোভাবকে আমরা কি বলবো? মনোভাব হচ্ছে বিশেষ অবস্থায় বিশেষ ধরনের প্রতিক্রিয়া করার একটি প্রবণতা। আশা করছি মনোভাব কি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব মনোভাবের উপাদান নিয়ে, কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মনোভাবের উপাদান। মনোভাবের উপাদান, কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। মনোভাবে সাধারণত 3 ধরনের উপাদান আমরা দেখতে পাই। সেই 3 ধরনের উপাদান কি আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। মনোভাবের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে অবহিতিমূলক বা জ্ঞানমূলক উপাদান। অবহিতিমূলক উপাদান। 2 নাম্বার হচ্ছে অনুভূতিমূলক উপাদান। অনুভূতিমূলক উপাদান। 3 নাম্বার হচ্ছে ক্রিয়াগত উপাদান। ক্রিয়াগত উপাদান। তাহলে মনোভাবের কয় ধরনের উপাদান রয়েছে? মনোভাবের ক্ষেত্রে 3 ধরনের উপাদান বিদ্যমান। এক হচ্ছে অবহিতিমূলক উপাদান, অনুভূতিমূলক উপাদান, ক্রিয়াগত উপাদান।
তাহলে 3 ধরনের উপাদানের এখন আমরা বর্ণনা করব। প্রথমে আলোচনা করছি অবহিতিমূলক উপাদান নিয়ে, যাকে আমরা বলবো কগনিটিভ কম্পোনেন্ট। অবহিতিমূলক উপাদানকে আমরা জ্ঞানমূলক উপাদানও বলে থাকি। আচ্ছা, তাহলে কগনিটিভ কম্পোনেন্টটা কি, অবহিতিমূলক উপাদানটা কি? দেখো, কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মানে কোনো বিশেষ বিষয় সম্পর্কিত যে জ্ঞানটি থাকবে সেই জ্ঞানটি হচ্ছে অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল, অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতমূলক উপাদান। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ক্লাসে যখন কোনো শিক্ষককে তোমরা পছন্দ করো, তাহলে সেক্ষেত্রে কী ক্ষেত্রে পছন্দ করো? দেখো, শিক্ষকের ক্ষেত্রে তোমাদের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতা, ছাত্রের প্রতি তার যে ইতিবাচক ক্ষমতা, এই বিষয়গুলি তোমাদেরকে আকৃষ্ট করে। আবার ধরো, যেমন কোনো নেতার প্রতি কর্মীর অনুকূল মনোভাব রয়েছে, এই অবহিতমূলক উপাদানের ক্ষেত্রে সেই কর্মীর নেতার প্রতি যেই মনোভাবটা, এটা কিসের জন্য তৈরি হয়েছে? নেতার জ্ঞান, তার দৈহিক ও মানসিক যোগ্যতা, সাহস, কণ্ঠস্বর, যোগাযোগ দক্ষতা, দলের লক্ষ্য অর্জনের প্রবণতা ইত্যাদি বিষয়গুলি তাকে কি আকৃষ্ট করছে, সেই সম্পর্কে তার এক ধরনের জ্ঞান রয়েছে। এই যে ব্যক্তি সম্পর্কে তার প্রাথমিক যে জ্ঞান, সেই জ্ঞানটি হচ্ছে অবহিতিমূলক উপাদান। অর্থাৎ এক্ষেত্রে এই জ্ঞানটা কখনো ইতিবাচক হতে পারে, কখনো নেতিবাচকও হতে পারে। তাহলে অবহিতিমূলক উপাদান বা জ্ঞানমূলক উপাদানটা কি? এটা হচ্ছে কোনো একটি ব্যক্তি সম্পর্কে তার প্রাথমিক যে জ্ঞানটি রয়েছে, অর্থাৎ তার যে ধারণাটি রয়েছে, সেই ধারণাটি হচ্ছে অবহিতিমূলক উপাদান। এরপরে আসো দ্বিতীয় নাম্বারটি, অনুভূতিমূলক উপাদান বা ফিলিং কম্পোনেন্ট। এই ফিলিং কম্পোনেন্টটি কি? অনুভূতিমূলক উপাদানটি কি? মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা হয়। তাহলে কি? মনোভাবের সাথে জড়িত আবেগটাই হচ্ছে অনুভূতিমূলক উপাদান। আবেগের উপর ভিত্তি করে ব্যক্তির পছন্দ অপছন্দ গড়ে ওঠে। এই আবেগের প্রতি কি ভিত্তি করে ব্যক্তির অপছন্দ এবং পছন্দ গড়ে ওঠে। শিক্ষকের কাজের প্রতি ছাত্রের যে আবেগ রয়েছে, অর্থাৎ যখন তার এই যে আগের অবহিতমূলক উপাদানের মতোই ইতিবাচক নেতিবাচক আবেগ এখানে বিরাজ করতে পারে। যেমন শিক্ষকের প্রতি যদি তার ইতিবাচক জ্ঞানটি থাকে, অথবা ধারণাটি যদি ইতিবাচক হয়, তাহলে তার অনুভূতি কি হবে? অবশ্যই ইতিবাচক হবে। যখন একজন ছাত্র একজন শিক্ষককে পছন্দ করবে, পছন্দ করার ক্ষেত্রে তার কি কি বিষয়ে পছন্দ করবে? শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতা, এবং ওই ছাত্রের প্রতি শিক্ষকের ইতিবাচক মনোভাব দেখেই তার কি হবে? শিক্ষকের প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি হবে, এবং ইতিবাচক ধারণাটি তাকে কি তার অনুভূতিটাকে ইতিবাচক দিকে প্রকাশ করবে, অর্থাৎ তার আবেগটি ইতিবাচক দিকে প্রকাশিত হবে। অর্থাৎ শিক্ষকের প্রতি কাজগুলি তার ভিতরে কি ভালো লাগার একটা অনুভূতি সৃষ্টি করবে। শিক্ষক যাই করবেন সেক্ষেত্রে তার কি অনুভূতিটা ভালো হবে। আর যদি দেখা যায় যে সেই শিক্ষকের বোঝানোর ক্ষমতা, জ্ঞান বা দক্ষতার প্রতি তার নেতিবাচক এক ধরনের মনোভাব রয়েছে, তাহলে সেই শিক্ষকের প্রতি কি তার নেতিবাচক মনোভাবের জন্য শিক্ষককে তার ভালো লাগবে না, এবং শিক্ষকের প্রতিটি কাজের প্রতি তার একটি বিরক্তি ভাব তৈরি হবে, তার আবেগটি কি নেতিবাচক দিকে ধাবিত হবে। এই বিষয়টি হচ্ছে অনুভূতিমূলক উপাদান। এরপর হচ্ছে ক্রিয়ামূলক উপাদান বা অ্যাকশন কম্পোনেন্ট। অ্যাকশন কম্পোনেন্টটা কি? দেখো, মনোভাব সম্পর্কিত ব্যক্তির সকল প্রকার আচরণকে মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলে। মানে মনোভাব সম্পর্কিত ব্যক্তির যত আচরণ কার্যকলাপ রয়েছে সবগুলিকেই ক্রিয়ামূলক উপাদান বলা হয়ে থাকে। কোনো বিষয়ে ব্যক্তির ইতিবাচক মনোভাব হলে তার মঙ্গল কামনা করবে, এবং নেতিবাচক মনোভাব হলে তার ধ্বংস ও ক্ষতি সাধন করে থাকবে। এটি হচ্ছে ক্রিয়ামূলক উপাদান। যেমন ধরো, যদি শিক্ষকের প্রতি তার
প্রাথমিক ধারণা বা জ্ঞান যেটা অবহিতমূলক উপাদান যদি ইতিবাচক হয়, তাহলে তার অনুভূতি এবং ভালো লাগার কাজগুলি কি হবে? ইতিবাচক হবে। এবং ক্রিয়ামূলক কি হবে? শিক্ষকের প্রতি তার যত আচরণ বা কার্যকলাপ সবগুলি কি হবে? পজিটিভ হবে, অর্থাৎ ইতিবাচক হবে। আর যদি কোনো কারণে সেই শিক্ষক সম্পর্কে তার জ্ঞান নেতিবাচক হয়, অর্থাৎ ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে তার অনুভূতিটাও নেতিবাচক হবে এবং শিক্ষকের প্রতি সে যে কাজগুলি করবে সেই কাজগুলি কি হবে? তার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে, অর্থাৎ নেতিবাচক কার্যকর কাজগুলি সে করার দিকে উদ্বুদ্ধ হবে। আমি একটি সাধারণ সংজ্ঞার মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই 3টি উপাদানই বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, তুমি তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ তোমার দাদাকে তুমি পছন্দ করো। এই ক্ষেত্রে দেখো, দাদাকে পছন্দ করার ক্ষেত্রে তোমার অবহিতমূলক উপাদানগুলি কি? জ্ঞানমূলক উপাদান কি? দাদার জ্ঞান, দাদার দক্ষতা এবং তোমার প্রতি দাদার যে ভালো লাগা বা তোমার প্রতি দাদার যে ইতিবাচক মনোভাব, সেই বিষয়গুলি তোমাকে আকৃষ্ট করছে। অর্থাৎ তোমার ভিতরে দাদার প্রতি একটি ভালো লাগার ধারণা তৈরি হচ্ছে। এই যে ধারণাটি বা জ্ঞানটি, সেটি হচ্ছে অবহিতমূলক উপাদান। আর অনুভূতি হচ্ছে, যেহেতু দাদার প্রতি তোমার ইতিবাচক মনোভাব, তাহলে তোমার দাদার প্রতিটি কর্মকাণ্ডই তোমার কাছে কি? ভালো লাগবে, অনুভূতি সৃষ্টি করবে। দাদা যে কাজটি করুক সেটির প্রতি কি? তোমার একটি আগ্রহ বা ভালো লাগার তৈরি হচ্ছে। এটি হচ্ছে অনুভূতিমূলক উপাদান। আর ক্রিয়ামূলক উপাদানটা কি? ক্রিয়ামূলক উপাদান হচ্ছে, যেহেতু দাদাকে তুমি ভালোবাসো, সেক্ষেত্রে কেউ যদি দাদার সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তাহলে সাথে সাথেই তুমি তার কি? প্রতিক্রিয়া করবে এবং দাদার সপক্ষে বা দাদার পক্ষে তুমি কথাগুলি বলার চেষ্টা করবে। এটি হচ্ছে ক্রিয়ামূলক। অনুরূপভাবে সেই বিষয়টি আবার অন্যরকম হতে পারে। যেমন ধরো, যে দাদার জ্ঞান বা দক্ষতা বা তোমার প্রতি দাদার নেতিবাচক মনোভাবের জন্য তোমার দাদার প্রতি একটি নেতিবাচক ধারণা বা জ্ঞানের তৈরি হলো। এই যে নেতিবাচক ধারণাটি তৈরি হলো, সেটি হচ্ছে অবহিতমূলক উপাদান। এবং এই নেতিবাচক ধারণা তৈরি হওয়ার ফলে দাদার প্রতিটি কর্মকাণ্ডই কিন্তু তুমি অপছন্দ করবে। এই অপছন্দ করার প্রতিটি কর্মকাণ্ড বা কাজ অপছন্দ করাটাই হচ্ছে অনুভূতিমূলক উপাদান। তাহলে সেক্ষেত্রে কি? যখন দাদার ক্ষেত্রে কোনো কাজ করতে যাবে বা কেউ দাদাকে ভালো বলবে, তখন তুমি কি করবে? তার প্রতি উত্তরে তোমার আচরণগুলি প্রকাশ করবে, বলবে, সাথে সাথে বলবে যে না, দাদার এই আচরণগুলি ঠিক নয়, দাদা এটা ঠিক করেনি, বা দাদার এই আচরণ ঠিক নয়। এই যে তার সাথে তুমি আচরণগুলি করছো, ক্রিয়াগত আচরণগুলি করছো, সেগুলি হচ্ছে ক্রিয়ামূলক। তাহলে আশা করছি যে অবহিতমূলক, অনুভূতিমূলক এবং ক্রিয়ামূলক উপাদানগুলি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই 3 ধরনের উপাদানের ক্ষেত্রে ইতিবাচক, নেতিবাচক উভয় ধরনের উপাদানই এটি হতে পারে। আর এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বলছি, এই ক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এটি বিভিন্ন পয়েন্ট একটি উদ্দীপকের মাধ্যমে তুলে দিতে পারে এবং এই ক্ষেত্রে সাধারণত এমসিকিউ প্রশ্নগুলোতে তোমাদেরকে ছোট ছোট আকারে তুলে দিতে পারে, একটি উদাহরণ তুলে দিয়ে বলতে পারে যেটি কোন ধরনের উপাদান, সেটি বলতে পারে। আর অনার্স এবং ডিগ্রিদের ক্ষেত্রে আমি বলছি, এই ক্ষেত্রে তোমাদের ক বিভাগের জন্য অবহিতমূলক উপাদান বলতে কি বুঝো, বা অনুভূতিমূলক উপাদান কি, বা ক্রিয়ামূলক উপাদান কি আসতে পারে, অথবা খ বিভাগের জন্য আসতে পারে যে মনোভাবের উপাদানগুলি বর্ণনা করো, আবার গ বিভাগের জন্য আসতে পারে যে মনোভাবের উপাদানগুলি বর্ণনা করো। তো আশা করছি তোমরা এই 3 ধরনের উপাদান, অবহিতমূলক উপাদান বা কমিউনিটিভ কম্পোনেন্ট, অনুভূতিমূলক উপাদান বা ফিলিং কম্পোনেন্ট এবং ক্রিয়াগত উপাদান বা অ্যাকশন কম্পোনেন্ট বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আলোচনা করব মনোভাবের বৈশিষ্ট্যাবলী। মানে একটি মনোভাব হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে মনোভাবের বৈশিষ্ট্য। মনোভাবের
বৈশিষ্ট্য বলি। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মনোভাবের বৈশিষ্ট্য বলি। আচ্ছা, তার দেখো ক্যারেক্টারিস্টিক অফ অ্যাটিটিউড। তাহলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথম 1 নাম্বার দেখো, মনোভাব জন্মগত বা বংশগত নয়। তাহলে মনোভাব কি? জন্মগত বা বংশগত নয়। মনোভাব পরোক্ষ জৈবিক ভিত্তি রয়েছে। তার মানে মনোভাব জন্মগতও না এবং সেটা কি বংশগতও না, কিন্তু এর পরোক্ষে একটি জৈবিক ভিত্তি রয়েছে। যেমন ক্ষুধাটা কি? এক ধরনের জৈবিক প্রেষণা। ক্ষুধাটা হচ্ছে জৈবিক প্রেষণা, কিন্তু কোনো খাবারের ক্ষেত্রে কোনো বিষয়টি তোমার ভালোও লাগতে পারে, আবার কোনো বিষয়টি খারাপও লাগতে পারে। এই যে কোনো একটি বিষয় ভালো লাগা এবং কোনো একটি বিষয় খারাপ লাগা, এটাই হচ্ছে মনোভাবের উদাহরণ। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য কি পেয়েছি? যে মনোভাব জন্মগত বা বংশগত নয়, কিন্তু মনোভাব পরোক্ষভাবে জৈবিক ভিত্তির উপর নির্ভর করছে। আচ্ছা, 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা কি? মনোভাব দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মনোভাব দীর্ঘস্থায়ী কিভাবে হয়ে থাকে আমি একটি সহজ উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলছি। যেমন ধরো যে ছোটবেলায় কেউ মুরগির মাংসটি পছন্দ করেনি, তাহলে দেখা যায় কি যে দীর্ঘ সময় ধরে পরবর্তী সময়েও সে এই মুরগির মাংসটি তার কাছে পছন্দ থাকবে না। এটি হচ্ছে মনোভাবটা দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, এরপরে দেখো মনোভাব ব্যক্তি ও পরিবেশের মধ্যে একটি সম্পর্ক নির্দেশ করে। কোনো বিশেষ পেশার প্রতি মনোভাব ভাষা, ধর্ম, জাতি, ক্লাব, সমিতি ইত্যাদি সম্পর্কে মনোগত একটি ভাব তার গড়ে ওঠে। কিভাবে? যেমন দেখো, এই যে মনোভাব ব্যক্তি এবং পরিবেশের সাথে একটি সম্পর্ক স্থাপন করে, বিষয়টি কি? যেমন ধরো যে আমি মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক বা আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তাহলে কোথাও যদি আমি মনোবিজ্ঞান সংক্রান্ত কোনো বিষয় দেখি, তাহলে সেই বিষয় কি? সেই বিষয়ে আমাদের মনোভাবটি কি খুব সহজে আমার মনোভাবটি আকৃষ্ট হবে অন্যান্য বিষয়ের চেয়ে, মানে মনোভাবটি আমার এই মনোবিজ্ঞান বিষয়ের প্রতি বেশি থাকবে। অনুরূপভাবে যদি আমি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করে থাকি, তাহলে দেখা যাবে যে অন্যান্য বিষয়ের চেয়ে আমার ইসলাম ধর্মের প্রতি আমার মনোভাবটা বেশি থাকবে। মানে যখন অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে, তখন আমি সেই বিষয়টিকে প্রাধান্য দিব। এটি হচ্ছে মনোভাবের ব্যক্তি ও পরিবেশের মধ্যে একটি সম্পর্ক নির্দেশ করে। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে মনোভাব ব্যক্তির এমন এক প্রতিক্রিয়া যেখানে ব্যক্তি কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে যে মনোভাব পোষণ করে তা তার গোষ্ঠী বা সমাজের সম্পর্কেও একই ধরনের মনোভাব পোষণ করে। যেমন আমরা বলি যে কোনো বংশের বা দেখা যায় কোনো গোত্রের লোক যদি খুব কি শান্তশিষ্ট হয়, তাহলে একজন লোককে যদি আমরা দেখি শান্তশিষ্ট, তাহলে আমরা কি ভাববো? সেই ধর্ম বা গোত্রের সকল লোকেই শান্তশিষ্ট। তাদের সম্পর্কে আমাদের একটি মনোভাব গড়ে উঠবে যে তারা খুবই শান্তশিষ্ট প্রকৃতি। যেমন আমরা সহজভাবেই বলি যে সেটা মানুষ ক্ষেত্র বাদ দিয়ে যদি আমরা খরগোশকে চিন্তা করি, তাহলে একটা প্রাণীর ক্ষেত্রে যে খরগোশ খুব নিরীহ প্রকৃতি, এরা খুব শান্তশিষ্ট হয়, তাহলে কি সকল খরগোশের প্রতি আমাদের মনোভাব কি একই রকম এই প্রাণীর প্রতি? অনুরূপভাবে মানুষের প্রতিও আমরা দেখি যে যে ব্যক্তির প্রতি আমাদের মনোভাবটি সহজ সরল, তার গোষ্ঠী বা বর্ণ বা গোত্র সম্পর্কে আমরা সেই মনোভাবেই পোষণ করে থাকি। আচ্ছা, মনোভাব লক্ষ্যমুখী প্রতিক্রিয়া, মানে যাকে আমরা পছন্দ করি তার যাতে ভালো হয় সেদিকে আমরা খেয়াল রেখে কার্য সম্পাদন করে থাকি। লক্ষ্যমুখী, যেমন ধরো যে লক্ষ্যমুখী হচ্ছে একজন ব্যক্তিকে যদি আমি পছন্দ করি, তাহলে কি তার যদি তার যাতে ভালো হয় এবং সেই দিকগুলি আমরা সকল সময় চিন্তা করি। যেমন ধরো যে আমাকে যদি শিক্ষক হিসেবে কেউ পছন্দ করো, তখন কি করবে? আমার যেন ভালো হয়, শিক্ষকের যেভাবে সুবিধা হয়, যে বিষয়গুলি শিক্ষকের সাথে জানা যায়, তার আচরণকে প্রভাবিত করে, প্রভৃতি বিষয়গুলি কি করে? সেই শিক্ষকের প্রতি তার একটি ভালো লাগার মনোভাব তৈরি হয় এবং সেই শিক্ষকের সকল ক্ষেত্রে সে ভালো করার চেষ্টা করে। এই বিষয়টি হচ্ছে মনোভাবের লক্ষ্যমুখী প্রতিক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো মনোভাবের সাথে আবেগ জড়িত। তোমরা কি এই বিষয়টি বিশ্বাস করো যে মনোভাবের সাথে আবেগ জড়িত? অবশ্যই মনোভাবের সাথে আবেগ জড়িত। দেখা যায় যে যে ব্যক্তিটিকে আমরা খুব বেশি ভালোবাসি, সেই ব্যক্তিটি যদি আমাদের আঘাত দিয়ে কোনো কথা বলে, তাহলে আমরা কি দুঃখ পাই?
দুঃখ পায়। আবার যে ব্যক্তিটিকে আমরা পছন্দ করি না সেই ব্যক্তিটি যদি আমার প্রশংসা করে তাহলে সেক্ষেত্রে আমার খুব একটা ভালো লাগবে না, কারণ আমি তো সেই ব্যক্তিটিকে পছন্দ করি না। তখন আমার আবেগটা সেই ব্যক্তিটি সম্পর্কে নেগেটিভই থাকবে। আমরা চিন্তা করি সে অন্য কোনো কারণে হয়তো আমার প্রশংসা করছে। তাহলে মনোভাবের সাথে আবেগ জড়িত। আচ্ছা, মনোভাব হলো বিশ্বাস, অনুভূতি ও ধারণা সম্পর্কিত বিষয়, তাই এটি প্রচ্ছন্ন অবস্থায় বিদ্যমান থাকে। সোজাসুজি জানা যায় না বা ব্যক্তির আচরণ কথাবার্তায় পরোক্ষভাবে এটি জানা যায়। তার মানে মনোভাব কি বিশ্বাস, অনুভূতি এবং ধারণা সম্পর্কিত একটি বিষয়, এবং এটি কি প্রচ্ছন্ন থাকে এবং আড়ালে থাকে। আমরা সহজে মনোভাবটা ধরতে পারি না। এটি কি সোজাসুজিভাবে আমরা মনোভাবকে পরিমাপ করতে পারি না বা কারো মনোভাব সম্পর্কে জানতে পারি না। এটি দেখা যায় ব্যক্তির আচরণ বা বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে ধারণা লাভ করতে পারি। ইতিবাচক মনোভাব ব্যক্তিকে আনন্দ, প্রশান্তি দেয়। বিরূপ মনোভাব ব্যক্তিকে আঘাত বা কষ্ট দেয়। ইতিবাচক মনোভাব, এখন আমি যদি তোমাদেরকে বলি তোমরা খুবই ভালো, তোমরা খুবই শান্তশিষ্ট, লক্ষ্মী, তখন কি তোমাদের ভিতরে কি এক ধরনের ভালো লাগা কাজ করবে। আবার যদি বিরূপ প্রতিক্রিয়া করি যে তোমরা আসলে খুব পচা, তোমরা নিয়মিত পড়াশোনা করো না, ভালো না, তাহলে তোমাদের ভিতরে কি তৈরি হবে? তোমাদের ভিতরে এক ধরনের আঘাত এবং কষ্ট লাগা তৈরি হবে। তারপরের পয়েন্টে যাই, মনোভাব ও ব্যক্তিত্বের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মনোভাব ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হয়। তার মানে কি দেখো, একজন ব্যক্তি যদি সে উগ্রপন্থী হয়, অর্থাৎ সে যদি হিংস্র প্রকৃতি হয়, তাহলে তার মনোভাব কি হিংস্র দিকে যাবে। সে যে কোনো জিনিসকে সহজেই মেনে নিতে পারবে না, অর্থাৎ সকল জিনিসে সে আক্রমণাত্মকভাবে প্রকাশ করার চেষ্টা করবে। আর ব্যক্তি যদি শান্তশিষ্ট বা ধীর প্রকৃতির হয়, তার ব্যক্তিত্ব যদি ধীর স্থির হয়, তাহলে সে যে কোনো বিষয়টিকে কি সহজে উত্তেজিত হবে না, সে ধীর স্থির থেকে সেই বিষয়টিকে বিবেচনা করার চেষ্টা করবে। আচ্ছা দেখো, এরপরে সর্বশেষ পয়েন্ট যেটি, সেটি হচ্ছে মনোভাবের প্রকার অনেক সময় গতিশীল হয়ে থাকে। মনোভাবের প্রকারটা কি অনেক সময় গতিশীল হয়ে থাকে। এখানে মনোভাবের প্রকার গতিশীল বলতে বোঝাচ্ছে যে মনোভাবটি একটি গতিশীল প্রক্রিয়া, মানে এটি কখনো থেমে থাকে না, একটি বিষয়ের প্রতি স্থির থাকে না। দেখা যায় যে এই বিষয়টি আমার ভালো লাগে, কিন্তু দীর্ঘ সময় পরে সেটি পরিবর্তিত হতে পারে। আবার একটি বিষয় খারাপ লাগে, সেই বিষয়টি আবার ভালো লাগায় পরিবর্তিত হতে পারে। আবার পরবর্তী সময় আবারও খারাপ লাগা তৈরি করতে পারে, আবার এটি ভালো লাগা তৈরি হতে পারে। অর্থাৎ এই বিষয়টি একটি গতিশীল প্রক্রিয়া, এটি স্থির কোনো প্রক্রিয়া নয়। তাহলে আশা করছি তোমরা মনোভাবের এই যে উপাদান রয়েছে সেই বিষয়গুলি বুঝতে পেরেছো এবং মনোভাবের বৈশিষ্ট্যগুলিও বুঝতে পেরেছো। এক্ষেত্রে মনোভাবের 10টি বৈশিষ্ট্য রয়েছে, এই 10টি বৈশিষ্ট্যই তোমরা পড়ে ফেলবে ভালো করে। আর এই মনোভাবের ক্ষেত্রে তো বললাম তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কী ধরনের প্রশ্ন হতে পারে এবং অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন হতে পারে, তোমরা সেই বিষয়গুলি ভালো করে পড়ে নিবে। পরবর্তী সময় মনোভাবের অন্য বিষয় নিয়ে আবারও আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।